কিনেও আপনি 60 টাকায় বিক্রি করছেন, তাই তো? আচ্ছা, আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি, আপনার এই বিষয়গুলো চেক করবে, ঠিক আছে? এই আপনার এই নাম্বারটা ছাত্ররা আছে, তারা দেখবে, এই বিষয়গুলো চেক করবে। আপনি 52 টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি 60 টাকায় বিক্রি করছেন, আর আপনি এখন আমাকে বললেন যে 50 টাকায় কিনেও 60 টাকায় বিক্রি করছেন। তাহলে আপনার উচিত ছিল কত? 58 টাকায় বিক্রি করা। এবং 58 টাকায় আলু যদি বিক্রি হতো, আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে। আমি যখন এখানে আসছি, আমার রিক্সাওয়ালারা খেটে খাওয়া মানুষ, যাদের একমাত্র খাবার হলো আপনার আলু, তাদের প্রত্যেক দিন লাগে, সেখানে আপনি পার কেজি আলুতে 2 টাকা আরও অতিরিক্ত লাভ করছেন। এমনি তো লাভ করেনি, 2 টাকা অতিরিক্ত লাভ করছেন। এই লাভ যে করছেন, এটা কি ঠিক হয়েছে কিনা বলেন? আমার কথা ক্লিয়ার। কথা হলো, আপনি অনেক কিছু বলবেন, আপনার ঘাটতি যায়, আপনার ওই যে খরচ, রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া বেশি, তাই সেইটা আগেও ছিল, বরঞ্চ এখন আরও কম এগুলো। আপনার এখান থেকে ভ্যান ভাড়া আগের থেকে এখন কম, চাঁদা লাগতো, আপনার ওখানে দোকানে চাঁদা নিত সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গা থেকে, সেটা লাগে নাই। তাহলে আপনার খরচ কমে গেছে, আপনার আলুর দাম কমে গেছে, আপনার এই আড়ত থেকে কম দামে আলু নিচ্ছেন, কিন্তু আপনি তো আগের দামে বেচতেছেন। তাই আপনি এখন কত দূরে, এখান থেকে কত দূরে আছেন? 60 টাকা নেবে। আচ্ছা, আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি, ছাত্ররা আপনার ওখানে যাবে, এটা ইনভেস্টিগেশন করবে। এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউরান বাজার, চেনেন ভোক্তা অধিদপ্তর অফিস? আচ্ছা, সেটা কাউরান বাজার টিসিবি বিল্ডিং, চিনে নেবেন, অনেক সবাই চেনে। টিসিবি বিল্ডিংয়ে যাবেন, আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মণ্ডল এটার দায়িত্বে আছে, তার সাথে দেখা করবেন। আপনার এই কাগজপত্র আমরা দেখে চেক করবো, আর ছাত্ররা আপনার ওখানে যাবে কিছুক্ষণ পরে, ঠিক আছে? তাদেরকে হেল্প করেন। ওকে, ঠিক আছে। ওর নাম্বারটা রাখো তোমার। আচ্ছা, এই ওটা তো চালের ক্ষেত্রে বুঝলা। এই আলুর ক্ষেত্রে যেটা হয়, এই আলুটা আসলে আলু এবং পেঁয়াজ এগুলো অলমোস্ট বাংলাদেশি উৎপাদন হয়। পেঁয়াজের ক্ষেত্রে কিছু আসে আমাদের ইন্ডিয়া থেকে, জানেন আপনি, কথা বলেন না, আপনার ইন্ডিয়া থেকে আসে। আমাদের বর্ডার যেগুলো আছে, হিলি বর্ডার, হোমরা বর্ডার, তারপরে সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ, এই বর্ডার থেকে আসে। আরও কিছু আসে হলো চিটাগং পোর্ট থেকে, সেটা চাইনিজ পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমাদের যেগুলো দূরের দেশ, সেখানে চিটাগং পোর্ট থেকে আসে। আমরা চিটাগং পোর্ট, আমাদের যেটা খাতুনগঞ্জ চট্টগ্রামে এবং ঢাকা শ্যামবাজারে, এগুলো আমরা সব তদারকি করেছি। সেখানে যে জিনিসটা হয়েছে যে ইতিমধ্যে ট্রাক ভাড়া কমে গেছে, এবং ওনাদের কাজটা হলো যে ওনারা বিভিন্ন জায়গা থেকে এই আলু এবং পেঁয়াজগুলো সংগ্রহ করেন। এইটা যদি দাম 200 টাকা হয়, তাহলে ওনারা 1 টাকা আড়তদারি পায়, আর এটা যদি 30 টাকা হয়, তাহলে ওই 1 টাকা আড়তদারি পায়। ওনাদের এখানে কিন্তু খুব বেশি না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো না, উনি নিজে বললেন বগুড়া থেকে একটা ট্রাক ভাড়া ছিল 28,000 টাকা, উনি নিজেই বললেন এখন এটি 14,000 টাকা হয়েছে। আপনি বলেন কি ট্রাক ভাড়া কত ছিল? রাজশাহী ছিল 28,000 টাকা, 28,000 টাকা, এখন 18,000 টাকা হয়েছে। 18,000। দেখেন, তাহলে ট্রাক ভাড়া অলমোস্ট অর্ধেকের জায়গায় চলে আসছে। আচ্ছা, ট্রাকের আপনার ফুয়েল খরচ বা ভাড়ার কোনোটাই তো আপনার নাই, কমে নাই। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা কোথায় যেত? এটা বিভিন্ন জায়গায় যেত। এবং আমি গত পরশু দিন গেলাম হলো শ্যামবাজারে। শ্যামবাজার থেকে কাউরান বাজার কত কিলোমিটার? 6 থেকে 7 কিলোমিটার। এবং সেখানে 3টা জায়গায় ট্রাককে চাঁদা দিত। আমি এক ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম, ওখানে শ্যামবাজারে যে ট্রাকটা লোড হয়, ওইটি গুলিস্তান পর্যন্ত আসতে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়। গুলিস্তান থেকে সোনারগাঁ মোড় ক্রস করতে ওখানে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়, আর কারণ বাজার ঢোকার পরে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়। আমার প্রশ্নটা ওখানে, এখন তো কেউ চাঁদা নিচ্ছে না। তাহলে ওনার কথা মতো ট্রাক ভাড়া আপনার 40% বা 50% কমে গেছে। তাহলে আমার যে পরিবহনের জন্য যে খরচটা, সেটি তো কমার কথা, বুঝতে পেরেছ? কিন্তু সেটার কি কোনো প্রতিক্রিয়া ওইভাবে বাজারে পড়েছে? যে মেহেদির সাথে আমরা কথা বললাম, সে খুচরা বিক্রেতা, এখান থেকে আলু কিন্তু আগে 50 টাকায়, 52 টাকায়, 52 টাকায় কিনে সে বিক্রি করতো 60 টাকায়। এখানে সে গতকালকে 390 কেজি আলু কিনে নিয়ে গেছে, এবং সেটা কত করে? 50 টাকা। তাহলে 390 কেজি আলুতে
সে আজকেও 60 টাকা বিক্রি করছে। আগে কি খরচ ছিল না? আগেও ছিল স্যার। তাহলে আপনারা আগে তো ওই যে ফুটপাতে বসলে তো টাকা দিত তো, এই যে আপনারা কিন্তু আবার তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ স্যার। খরচ তো কোনো জায়গায় খরচ আরো কমেছে অনেক, কিন্তু ভোক্তা পর্যায়ে এই যে পরিবহনের টাকা লাগতেছে না, বিভিন্ন পয়েন্টে আমি যেমন কারণ বাজারের উদাহরণ দিলাম, এই টাকাগুলো তো লাগছে না। তাইলে আপনার দাম যদি না কমে, এইটা তো বেনিফিট পাওয়ার কথা ছিল কাদের? ভোক্তাদের। তাই ভোক্তারা যদি বেনিফিট না হয় তাহলে লাভটা কী হলো? তাহলে এই যে এই আবু সাইদ যে বুক পেতে দিল, আমি আপনি পারতাম? আপনার সেই সাহস আছে? আমার সাহস নেই। আমি বলি একদম, আমার সেই সাহস ছিল না যে আমি বুক পেতে দাঁড়াবো। যে এই জাতির জন্য আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করছে, এরকম আরও আবু সাইদ 400-500 লোক মারা গেছে না? তাহলে এদের যে স্যাক্রিফাইস, সেটার মূল্যটা কি? বুঝতে পেরেছেন? এই জায়গাটায় আমি এই ছাত্ররা আসছে, আমি আগামীকালকে আমি সমস্ত সমন্বয়কদের সাথে আমাদের অফিসে মিটিং করব। আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি, সেগুলো অনেকগুলো কারণ আছে। আমাদের ম্যান পাওয়ার নাই, আমরা সারা বছর কাজ করেছি, প্রতিটা মার্কেটে ঘুরেছি, কিন্তু আমাদের তো সেই লজিস্টিক নাই। তা আমাদের এখন একটা স্ট্রং শক্তি আছে আমার, সেটা কি আমাদের এই যে ছাত্ররা তারা নিজের থেকে এগিয়ে আসছে। ওরা কিন্তু ওই সরকারি চাকরির মতো বেতন নেবে না, তারা সুবিধা নেবে না, কিন্তু তারা এখন মাঠে আছে। ট্রাফিক ব্যবস্থা কি ঠিক হয়ে গেছে না? কোনো সমস্যা নেই স্যার। কেমনে এখন ক্লিয়ার স্যার। কেন ক্লিয়ার? ছাত্ররা আছে সব। তাইলে কি সব দিকে তারা পরিবর্তন করতে পারে? এটা স্বীকার করতে হবে। অবশ্যই স্যার। মানে আমরা পারি নাই, তারা আমরা পরিবর্তন করতে পারে। collection এখন আমরা তাদেরকে যেটা বলতে চাই, এই যে আমি ওদেরকে আজকে কেন নিয়ে আসছি, আজকে যেমন চালের ওখানে দেখালাম, এখানে আপনার এখানে দেখাইলাম, সমস্যাটা কোথায়? এই জায়গাগুলোতে নক করতে হবে। আর একটা বিষয় আছে, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, যারা এই কাজগুলো করেছে, পথে পথে চাঁদাবাজি করেছে, বা এই পাইকারি খুচরা পর্যায়ের যে অনিয়মগুলো করেছে, কারণ বাজারের যে জিনিসটা 40 টাকায় শান্তিনগর বাজারে গিয়ে সে 80 টাকা হয়ে যায়, তাহলে কি হচ্ছে? ওই যে জায়গাগুলোতে এই অনিয়মগুলো ছিল, সেই অনিয়মগুলো তো এখন নাই। এই জন্য একটু দ্রব্যমূল্য আপনার একটা নিয়ন্ত্রণ এবং অনেক কিছু কমের দিকে। আর একটা জিনিস দরকার, আমাদের সতর্ক থাকতে হবে, এখানে যেন আবার ওই নূতন নামে নূতন ব্যক্তি যাতে না আসে, এই জায়গাটায় আমাদের সতর্ক থাকতে হবে। এইটা যদি আমরা সতর্ক না থাকি, তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো না। তাহলে এই যে আবু সাইদ তার জীবনটা উৎসর্গ করলো, সেই রেজাল্টটা আসবে না। তা আমাদের ওই জায়গাটাই কাজ করতে হবে। এবং এই জায়গায় আমি আমাদের যে ছাত্র ভাইরা, তারা তো আমাদের সন্তানের মতো। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই 90-এর সময় বেরোচ্ছি, এখন থেকে কত বছর আগে? 34 বছর আগে, তাই না? সেই 34 বছরের আগে ওই মুখগুলো আমরা দেখতেছি। তারা এখন যেভাবে আপনার একটা পরিবর্তন আছে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম নাই, সারা পৃথিবীতে এরকম এক্সাম্পল দেখাতে পারবেন না। কিন্তু তাদের এই অর্জনটাকে আপনারা আবার সেই জায়গায় না নিয়ে যাবেন দয়া করে। আবার যদি ওখানে যায়, তাহলে এই জাতির কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। আবার যদি আপনার নূতন নামে কিছু হয়, তাহলে এই জাতি আর দাঁড়াতে পারবে না। এই জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে। বুঝতে পারছেন আপনার? আমাদের এই কষ্টটা